বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। এই করোনাকালীন শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আজকের এই অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ঘরে অবস্থান করছো আর পড়াশোনায় মনোযোগী আছো। আমি তোমাদের যে ক্লাসটি নেব সে ক্লাসটির শিরোনাম হলো কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা। তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের মনোগ্রাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম তোমরা দেখতে পাচ্ছ। সাবজেক্ট ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের। কোর্স কোড 22-1605, কোর্সের নাম প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। লেকচার নাম্বার 5। লেকচারের শিরোনাম হলো কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা। আমি মোহাম্মদ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক, কলেজের নাম সরকারি কেসি কলেজ ঝিনাইদহ। ইমেল দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। প্রথমে আমি প্রাচীন বাংলা, আমাদের বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। এই প্রাচীন বাংলার ম্যাপ তোমরা এখানে দেখতে পাচ্ছ। প্রাচীন বাংলার ম্যাপ তোমরা এখানে দেখো। তখন সম্মিলিত ভাবে ভারতবর্ষ ছিল, তখন আলাদা বাংলাদেশ ছিল না। ভারত বাংলাদেশ সবকিছু মিলাই প্রাচীন বাংলা। এখানে দেখো দেখো অনেকগুলো জনপদ এখানে দেওয়া আছে। রাঢ়, এরপরে চন্দ্রদ্বীপ, বঙ্গাল, পুন্ড্র, গৌড়, এগুলো সব প্রাচীন বাংলা জনপদ সমূহ। এই ম্যাপ তোমরা মনে রাখো। আর ম্যাপের একটা সূত্র আছে, তোমরা জানো কিনা, উপরের দিকে উত্তর সব সময়, আর নিচের দিকে দক্ষিণ, ডান দিকে পূর্ব, বাম দিকে পশ্চিম। এই সূত্র ধরে তোমাদের বিভিন্ন বিষয় দেখতে পারবা। প্রথমে আমাদের শিরোনাম আছে কৈবর্ত বিদ্রোহের কারণ ও প্রকৃতি পর্যালোচনা। কৈবর্ত মনে রাখবা, তৃতীয় বিগ্রহ পাল বংশের শাসনকর্তা। তৃতীয় বিগ্রহ পালের 1058 থেকে 1075 পর্যন্ত এই তৃতীয় বিগ্রহ পাল রাজত্ব করেছে। তার রাজত্বকালের সময়কাল আমি এখানে পাশে দিয়ে দিয়েছি, তোমরা দেখবেন। তো তার মৃত্যুর পরে তারই পুত্র দ্বিতীয় মহিপাল, তৃতীয় বিগ্রহ পালের মৃত্যুর পর তার পুত্র দ্বিতীয় মহিপাল আনুমানিক 1075 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে আরোহণ করেন। আর তখন রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক, মানে খুবই খারাপ অবস্থা ছিল। অভ্যন্তরীণ বিদ্রোহ আর বহিঃশত্রুর আক্রমণের কারণে রাজ্যে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। কোন রাষ্ট্রের বাইরের থেকে যখন ইন্ধন যোগায়, বাইরে থেকে যখন আক্রমণ চালায় এবং অভ্যন্তরীণ বিদ্রোহ মাথাছাড়া দিয়ে ওঠে, তখনই সেই সাম্রাজ্যে বা রাজ্যে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মহিপালের সময়, দ্বিতীয় মহিপালের সময়ে এরা বাইরের থেকে আক্রমণ চালিয়েছিল বাইরের শত্রুরা। আবার শেষে আবার আভ্যন্তরীণ যে বিদ্রোহ, সেটাও মাথাছাড়া দিয়ে উঠেছিল। এই দুই আভ্যন্তরীণ এবং বহিঃশত্রুর আক্রমণের ফলে তখন এই বাংলার রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছিল। ফলে মহিপাল অর্থাৎ ভালোভাবে শাসনকার্য পরিচালনা করতে পারেননি। এটা স্বাভাবিক বিষয়। একটা দেশ যখন অস্থিতিশীল থাকে, বাইরের শত্রু আক্রমণ অবস্থা থাকে, ভিতরের যখন বিদ্রোহ ভাব থাকে, তখন কোন রাষ্ট্রের নায়কের পক্ষেই সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করা সম্ভবপর হয় না। ঠিক তেমনি মহিপাল, তৃতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল, তেমনি ভাবে শাসনকার্য ঠিক মতো পরিচালনা করতে ব্যর্থ হয়। ঠিক এমন সময়ে বরেন্দ্রে দিব্যের নেতৃত্বে এক প্রবল বিদ্রোহ দেখা যায়, যা ইতিহাসে এই বিদ্রোহকে কৈবর্ত বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ বলা হয়। যেহেতু কৈবর্তরা এই বিদ্রোহ করেছিল বলে এই বিদ্রোহের নাম কৈবর্ত বিদ্রোহ। আবার এরা ছিল সামন্ত, এই জন্য এই সামন্ত বিদ্রোহ বলা হয়ে থাকে। আর বরেন্দ্র বলতে আমাদের এই বাংলাদেশের উত্তরবঙ্গে বগুড়ার মহাস্থান কেন্দ্রিক যে বরেন্দ্র, এখানেই দিব্যের নেতৃত্বে এক প্রবল বিদ্রোহ দেখা যায়, যা ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। বলা হয়ে থাকে যে কৈবর্ত নায়ক দিব্য
অর্থাৎ কৈবর্তের একটা জাতি, তাদের নায়ক অর্থাৎ তাদের নেতা ছিলেন দিব্য, মনে রাখবা, দিব্য ছিলেন এই বিদ্রোহের নেতা। দ্বিতীয় মহিপাল, পাল বংশের শাসনকর্তা, এই বিদ্রোহ দমনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। দিব্য মহিপালকে হত্যা করে পরে বরেন্দ্র দখল করে নেন এবং কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে এখন বুঝতে পারছো যে কৈবর্ত নায়ক দিব্য, তিনি দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং এই বিদ্রোহে মহিপাল বিদ্রোহ দমনে সম্পূর্ণ ব্যর্থ হয় এবং দিব্য মহিপালকে হত্যা করে শেষ পর্যন্ত বরেন্দ্র দখল করে কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। দ্বিতীয় মহিপালের পতন ও দিব্যের উত্থান সম্পর্কে ঐতিহাসিক উপাদান হলো সন্ধ্যাকার নন্দীর প্রণীত রামচরিত কাব্য। এই যে কৈবর্ত বিদ্রোহের কারণ বা কৈবর্ত বিদ্রোহ এ সম্পর্কে আমরা যে ইতিহাসের উৎস বা উপাদান, সেই উপাদানের একমাত্র উপাদান হলো সন্ধ্যাকার নন্দী রচিত রামচরিত কাব্য। এই গ্রন্থের উপরে নির্ভর করে এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও কুমার পালের মন্ত্রী বৌদ্ধদেবের কমৌলিপট্ট, মদন পালের মনহৌলিপট্ট এবং ভোজ বর্মনের বেলারপট্ট থেকেও কৈবর্ত বিদ্রোহের কাহিনী অবগত হওয়া যায়। তাহলে তোমরা দেখতে পারছো যে কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিল দিব্য এবং তিনি দ্বিতীয় মহিপালের রাজত্বকালে বিদ্রোহ করে দ্বিতীয় মহিপালকে পরাজিত করে তিনি এই কৈবর্ত শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাদের পরিচয় আমি আরো ভালো মতো এখানে এনেছি, তোমরা দেখো কৈবর্তদের পরিচয়। অনেকে মনে করেন কৈবর্ত শব্দটি এসেছে পানি এবং বর্ত জীবনযাপন শব্দদ্বয় থেকে, যেহেতু কৈবর্তরা ছিলেন জেলে সম্প্রদায় এবং তাদের জীবনযাপন ছিল পানি কেন্দ্রিক। তবে এর ভিন্ন মতও আছে, যেমন অধ্যাপক লাসেন বলেছেন কৈবর্ত শব্দটি মূলত এসেছে কিমভর্ত শব্দ থেকে, যার অর্থ নিচু পেশার মানুষ। তবে কৈবর্তদের পেশা কেবল মাছ ধরা ছিল না, আরেক ধরনের কৈবর্তদেরও কথা শোনা যায়। তাদের ডাকা হতো হেলে। হেলেরা ছিল কৃষক সম্প্রদায়। তবে বরেন্দ্রের অঞ্চলের বসবাসকৃত অধিকাংশ মানুষই ছিল জেলে এবং কৃষক, এই দুই সম্প্রদায়ের। সপ্তদশ শতকের বাংলা সাহিত্যের বিখ্যাত মহাকবি আলাউল তার কাব্যে কেত্তট শব্দটি কৈবর্তদের বোঝানোর জন্য ব্যবহার করেছিলেন, যেমন চলিল কেত্তট কুল নৌকা সব ঠেলি। বিষ্ণু পুরাণে কৈবর্তদের অব্রাহ্মণ বা ব্রাহ্মণ সমাজ বহির্ভূত জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে। মনুস্মৃতিতে কৈবর্তদের মার্গব বা দাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। মার্গব বা দাস তাদের বলা হয় যাদের জীবিকা হচ্ছে মাঝিগিরি বা নৌকা পারাপার। বৌদ্ধ জাতকের গল্পে কৈবর্ত বলতে মৎস্যজীবীদের বোঝানো হয়েছে। অমর কোষে ধীবরদের কৈবর্ত উল্লেখ করা হয়েছে। ক্রমে ক্রমে কৈবর্তরা অসংখ্য জাতিগোষ্ঠী দ্বারা বিভাজিত হিন্দু ধর্মের নিম্ন জাতি ভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে পড়ে। বর্তমানেও বাংলার সমাজে কৈবর্ত জাতি ভুক্তির মানুষ দেখা যায়। এদের একাংশ হচ্ছে মৎস্যজীবী বা ধীবর বা জেলে, একই জিনিস। অন্য অংশ মহিষ্যদের মতো কৃষিজীবী। তাহলে তোমরা দেখলে কৈবর্তদের পরিচয়। এক কথায় আমাদের মনে রাখতে হবে কৈবর্তরা হলো নিম্ন শ্রেণীর, তারা মাঝি বা জেলে বা ধীবর, তাদের ওই নদীতে মাছ ধরেই তাদের জীবিকা নির্ভর করত। এই কৈবর্ত হচ্ছে তারাই নিম্ন শ্রেণীর, যারা জেলে সম্প্রদায় বা মাঝি তাদের। দ্বিতীয় মহিপালের সময়ে সংগঠিত কৈবর্ত বিদ্রোহের কারণ সমূহ তোমরা একবার একটু দেখে নাও। অনেকগুলো কারণ এখানে আছে, প্রত্যেক ঘটনার পিছনে কিছু না কিছু কারণ থাকে। ঠিক তেমনি বরেন্দ্র বিদ্রোহের পশ্চাতেও কিছু কারণ ছিল যা এই বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল। অর্থাৎ এই বরেন্দ্র কৈবর্ত বিদ্রোহের পিছনে অনেক কারণ নিহিত ছিল, যা পর্যায়ক্রমে তোমাদের দেখাচ্ছি আমি। প্রথমে রাজশক্তির দুর্বলতা। রাজশক্তির দুর্বলতা বলতে যারা শাসন কার্য পরিচালনা করে তাদেরকে রাজশক্তি বলা হয়। এখানে রাজশক্তি বলতে আমরা প্রথম মহিপালের পর তার উত্তরাধিকারীরা ছিল অত্যন্ত দুর্বল ও অযোগ্য শাসক। এই দুর্বল এবং অযোগ্য শাসক যারা থাকে রাষ্ট্রে বা সাম্রাজ্যে বা রাজ্যে, তো তাদের অযোগ্যতার কারণে, তাদের দুর্বলতার কারণে রাষ্ট্র ঠিকমতো পরিচালিত হতে পারে না। রাষ্ট্র ক্রমেই দুর্বল থেকে দুর্বল হতে থাকে। আর যখনই রাষ্ট্র যখন দুর্বল হতে থাকে তখনই বাইরের রাষ্ট্র আক্রমণ করার সুযোগ পায়
আভ্যন্তরীণ ভাবে বিভিন্ন সম্প্রদায় বা সামন্তরা বিদ্রোহ করার সুযোগ পায়। তো ঠিক তেমনি এই কৈবর্ত বিদ্রোহের সময় রাজশক্তির দুর্বলতা চোখে পড়ার মতো দুর্বলতা আমরা দেখতে পারি, এবং শাসককর্তা ছিল অযোগ্য। বিশেষ করে মহিপালের তার উত্তরাধিকারীরা ছিল অত্যন্ত দুর্বল এবং অযোগ্য শাসক। আর এই যখনই দুর্বল এবং অযোগ্য দেখতে প্রকাশ পেয়ে যায়, তো এই বহিঃশত্রু, এখানে দেখো বহিঃশত্রুরা তাদের সাম্রাজ্যের বৃহদাংশ আক্রমণ করে দখল করে নিয়েছিল। এই প্রথম মহিপালের পর দ্বিতীয় মহিপালের সময়ে যখন এই শাসনকর্তার দুর্বলতা প্রকাশ পেয়ে গেল, তখন বাইরের শত্রু তার সাম্রাজ্য আক্রমণ করে দখল করে নিয়েছিল। 11 শতকের মাঝামাঝি সময়ে পাল সাম্রাজ্য বিহারের দয়া জেলা ও বরেন্দ্রতে সীমাবদ্ধ হয়ে পড়েছিল। অর্থাৎ তারা তাদের সাম্রাজ্য বিভিন্ন বিদ্রোহীদের দখলে চলে যায়। শেষ পর্যন্ত তাদের পাল সাম্রাজ্য আস্তে আস্তে সংকুচিত, অর্থাৎ কমতে কমতে বিহারের দয়ার জেলা ও বরেন্দ্রের সীমাবদ্ধ হয়ে পড়েছিল। এভাবে পাল সম্রাটগণ এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সামন্তগণ তাদের অধীনে থাকতে আগ্রহী ছিল না। তাই তারা দুর্বল দ্বিতীয় মহিপালের সময় বিদ্রোহ করে ফেলল। সামন্তগণ বলতে তোমরা বুঝো এক কথায় জমিদারি প্রথা। একটা এলাকার একজন জমিদার থাকে, সেই জমিদার তার সেই এলাকা পুরো শাসন কার্য আওতায় নিয়ে আসে, সেখানে যা রাজস্ব পায় সেটাকে একটু অংশ, সামান্য পরিমাণ অংশ এটা কেন্দ্রীয় শাসনকর্তার পাঠিয়ে দেয়, আর পুরো সেই অঞ্চল এই জমিদারের আন্ডারে থাকে। এই জমিদারি প্রথা হলো সামন্ত প্রথা। এই সামন্তগণ আর তাদের অধীনে থাকতে তখন রাজি হলো না, কারণ তারা দেখতে পারলো যে এই রাজা দ্বিতীয় মহিপাল অত্যন্ত দুর্বল এবং অযোগ্য। এই জন্য তারা সহজেই এই দুর্বলতার কারণে বিদ্রোহ করার সুযোগ পেল। অর্থাৎ আমরা এক কথায় বুঝতে পারি যে রাজশক্তির দুর্বলতার কারণে এই কৈবর্ত বিদ্রোহ শুরু হয়, এটা একটা অন্যতম কারণ। দ্বিতীয় মহিপালের ভাতৃদ্বয়কে কারারুদ্ধ করেন। দ্বিতীয় মহিপাল যখন ক্ষমতায়, ঠিক সেই সময়ে তার সভাসদ বৃন্দ তার মন্ত্রী বৃন্দ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছিল। সভাসদগণ রাজা দ্বিতীয় মহিপালের নিকট তার অপর দুই ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন। সভাসদগণের উস্কানিতে দ্বিতীয় মহিপাল তার নিজ দুই ভ্রাতা, সে দুই ভাইয়ের নাম হচ্ছে দ্বিতীয় সুরপাল আর রামপালকে কারারুদ্ধ করেন। এটা কত বড় একটা অযোগ্য বা দুর্বলতা যে তার আপন দুই ভাইকে কারারুদ্ধ করেছিল তার সভাসদগণের এই কথাই। কারণ কুমন্ত্রণা দাতাদের কথাই তিনি দৃঢ়ভাবে সন্দেহ করেন যে দ্বিতীয় সুরপাল ও রাজপুরুষদের মধ্যে সিংহাসন নিয়ে ষড়যন্ত্র ও গৃহবিবাদ মোটেই অস্বাভাবিক নয়। তবে সন্ধ্যাকার নন্দীর বর্ণনা মতে দ্বিতীয় মহিপাল ছিলেন সন্দেহপ্রবণ। অর্থাৎ এই পাল বংশের দ্বিতীয় মহিপালের সময় তো কৈবর্ত বিদ্রোহ হয়, এই দ্বিতীয় মহিপাল ছিলেন অত্যন্ত সন্দেহপ্রবণ, অর্থাৎ যে কোনো কিছুতে তিনি সন্দেহ করে বসতেন। আর এই অহেতুক বা নিছক সন্দেহে বসেই তিনি ভাতৃদ্বয়কে কারারুদ্ধ করেছিলেন। সন্ধ্যাকার নন্দী দ্বিতীয় মহিপালকে অবজ্ঞা করে কুষ্টি কঠোর ও দুর্নয় জাহাজ বলেছেন। অর্থাৎ তিনি সন্ধ্যাকার নন্দী এই দ্বিতীয় মহিপালকে এই একটু অবজ্ঞা সুরে এই দুটো শব্দ চয়ন করেছেন, কুষ্টিম কঠোর। তার মতে সামন্ত বা কৈবর্ত বিদ্রোহের কারণও তিনি, অর্থাৎ দ্বিতীয় মহিপালকেই সামন্ত বিদ্রোহের কারণ হিসেবে দায়ী করেছেন। তার অন্যায় অত্যাচারের কারণেই সামন্ত বিদ্রোহের ঘটনার সূত্রপাত হয়েছিল। প্রজাকুলের অসন্তোষ। কৈবর্ত বিদ্রোহের আরেকটি অন্যতম কারণ হলো প্রজাকুলের অসন্তোষ। একটা রাষ্ট্র তখনই ঠিকমতো পরিচালিত হয় বা রাষ্ট্র ঠিকমতো পরিচালিত হবে তখনই যখন প্রজাকুল সন্তুষ্ট থাকবে রাজার শাসনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্টে যে প্রজাকুলের অসন্তোষ। হরপ্রসাদ শাস্ত্রী তার রামচরিত কাব্য সম্পাদনা করেন এবং বলেন যে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে প্রজাকুলের অসন্তোষ ছিল। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে, অর্থাৎ দ্বিতীয় মহিপালের সময় তো কৈবর্ত বিদ্রোহ হয়, তার সময়ে তার প্রজারা অত্যন্ত অসন্তুষ্ট ছিলেন এই মহিপালের উপরে। আর উত্তরবঙ্গের কৈবর্ত সম্প্রদায় অত্যন্ত শক্তিশালী হওয়া সত্ত্বেও
রাজার অত্যাচার থেকে তারা রেহাই পায়নি, এই জন্য বাধ্য হয়ে তারা বিদ্রোহ করেছিল। অর্থাৎ দ্বিতীয় মহিপাল তিনি কৈবর্তীদের উপরে অত্যন্ত অত্যাচারী হয়ে ওঠে, তাদেরকে উপরে অত্যাচার করা হওয়ার কারণেই এই বাধ্য হয়ে কৈবর্তরা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো, এবং এটা কৈবর্তী বিদ্রোহের অন্যতম কারণ। ধর্মীয় অসহিষ্ণুতা। বিসি সেন কৈবর্ত বিদ্রোহকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। তার ব্যাখ্যায় কি বলা যায় দেখো তোমরা একটু। তার মতে কৈবর্তগণ মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করত। অর্থাৎ আমি এর আগেই পরিচয় দিয়েছি, কৈবর্তরা ছিল জেলে, মৎস্য শিকারী, ধীবর। তাদের এই জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম ছিল মৎস্য শিকার, যা এই মৎস্য শিকারটা ছিল বৌদ্ধ ধর্মের মূলনীতির পরিপন্থী। আর এদিক পাল বংশের শাসনকর্তা, বিশেষ করে দ্বিতীয় মহিপাল, এই সমস্ত পাল বংশের বৌদ্ধ ধর্মের অনুসারী হওয়ার কারণে তাদের মূলনীতি ছিল এই জীবিকার পরিপন্থী। অর্থাৎ বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, আর যেহেতু মাছ জীব তাকে হত্যা করে ভক্ষণ করা, এটা তাদের ধর্মে মূল নীতির পরিপন্থী ছিল। যার কারণে বৌদ্ধ ধর্মের অনুসারী পাল রাজাদের দৃষ্টিতে কৈবর্তগণ মৎস্য শিকার করার কারণে তাদের দৃষ্টিতে এটা খুবই খারাপ ছিল। এই জন্য বৌদ্ধ ধর্মের অনুসারী পাল রাজাগণের শাসনে কৈবর্তরা নানা রূপ সামাজিক সমস্যার সম্মুখীন হতো। অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারী পাল রাজারা এই কৈবর্তদের এই মাছ শিকার এটা পছন্দ করতেন না, এবং এই কারণেই বৌদ্ধদের উপরে নানামুখী সমস্যার ঘটাতো। আর এই কৈবর্তরা নানারূপ সামাজিক সমস্যার সম্মুখীন হওয়ার কারণে তারা সময় এবং সুযোগ মতো তারা বিদ্রোহ করে বসে, এবং তাদের নেতা নির্বাচন করেছিল দিব্য। আমি আগেই দিব্যর কথা বলেছি, কৈবর্তীদের নেতা ছিল দিব্য। তবে দিব্য পালদের সেবক ছিল, অর্থাৎ তাদের ওখানে তিনি সেবা দিতেন। তো সেবক হওয়া সত্ত্বেও বিদ্রোহী দলে যোগদান করলো। দিব্য পালদের আন্ডারে সেবক ছিল, অর্থাৎ চাকরি বাকরি করতো, তাদের সেবায় নিয়োজিত ছিল। এই তাদের সেবায় নিয়োজিত থাকা সত্ত্বেও যখন কৈবর্তরা বিদ্রোহী হয়ে উঠলো, তখন এই দিব্য কৈবর্তদের দলে যোগদান করলো। কিন্তু ডক্টর আব্দুল মমিন চৌধুরী বিসি সেনের মত গ্রহণ করেননি। আব্দুল মমিন কিন্তু বিসি সেন যে একজন ঐতিহাসিক, তিনি যে মত দিয়েছেন সে মতের পরিপন্থী। দিব্যের উচ্চাকাঙ্ক্ষা, এটাও কৈবর্তদের বিদ্রোহী হওয়ার পিছনে অনেকগুলো কারণ নিহিত ছিল। সামন্ত রাজা, যেটা আমি এর আগেই বিশ্লেষণ করেছি বা তোমাদের ভালো মতো বুঝিয়ে দিয়েছি, জমিদারি প্রথা। একটা রাষ্ট্রের একটা অঞ্চলে একজন জমিদার যে তার এলাকা নিয়ে শাসন ক্ষমতাধর বা প্রভাবশালী জমিদার হয়ে ওঠে, এবং সামন্ত রাজাগণ একটা সাম্রাজ্যের ওই একটা অঞ্চল নিয়ে তিনি সেই এলাকার রাজা, সামন্ত রাজা। তো এই সামন্ত রাজা দিব্য ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী। তিনি রাজ ক্ষমতায় বসার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছেন। দিব্য, এই কৈবর্তীদের নেতা দিব্য পালদের অধীনে একজন উচ্চপদস্থ রাজকর্মচারী হিসেবে কাজ করতেন। আর যখন সামন্তদের সাথে দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ দেখা যায়, আর এই সুযোগে দিব্য রাজ ক্ষমতা দখল করতে পারবে বলে দ্বিতীয় মহিপালের দুর্বলতার সুযোগ নিয়ে তিনি বিদ্রোহীদের পক্ষে যোগদান করেন, এবং দ্বিতীয় মহিপালের মৃত্যুর পর বন্দে দখল করে কৈবর্ত রাজবংশ প্রতিষ্ঠা করেন। তাহলে দেখেছো তোমরা যে কৈবর্ত বিদ্রোহের যে নেতা সে দিব্য, তারই পালদের অধীনে উচ্চপদস্থ কর্মচারী ছিল, এবং তিনি মনে মনে আশা পোষণ করতেন যে রাজ ক্ষমতা দখল করার, এবং এই সুযোগের অপেক্ষায় ছিলেন। আর যখনই কৈবর্তরা দ্বিতীয় মহিপালের দুর্বলতার সুযোগে বিদ্রোহী হয়ে উঠলো, ঠিক তৎক্ষণাৎ ওই কৈবর্তের যে নেতা নায়ক দিব্য সঙ্গে সঙ্গে ওই কৈবর্তীদের পক্ষে, বিদ্রোহীদের পক্ষে যোগদান করলো, এবং মহিপালের মৃত্যুর পর বরেন্দ্র দখল করে কৈবর্ত রাজবংশ প্রতিষ্ঠা করলো। তাহলে এখানে কৈবর্ত বিদ্রোহের আরেকটা অন্যতম কারণ ছিল দিব্যের উচ্চাকাঙ্ক্ষা। দ্বিতীয় মহিপালের স্বেচ্ছাচারিতা, অর্থাৎ
পাল বংশের দ্বিতীয় মহিপালের সময় তো কৈবর্ত বিদ্রোহ হয়, তার স্বেচ্ছাচারিতার কারণে এই কৈবর্ত বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল। বিদ্রোহীদের অবস্থা অত্যন্ত মজবুত দেখে কৈবর্ত বিদ্রোহ করলো, এই বিদ্রোহীদের অবস্থা অত্যন্ত মজবুত দেখে এবং পর্যাপ্ত সমর সজ্জা না থাকায় সভাসদগণ দ্বিতীয় মহিপালকে বিদ্রোহীদের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়ার উপদেশ দিয়েছিল। অর্থাৎ দ্বিতীয় মহিপালের যে লোকজন ছিল, সভাসদ ছিল বা তার যে সৈন্য সামন্ত ছিল, এই বিদ্রোহরা যেহেতু অত্যন্ত মজবুত ছিল, কৈবর্ত বিদ্রোহীরা অত্যন্ত মজবুত ছিল এবং তারা পর্যাপ্ত সমসর্য, অপরদিকে দ্বিতীয় মহিপালের সৈন্যবাহিনী দুর্বল, এই সভাসদগণ দ্বিতীয় মহিপালকে বিদ্রোহীদের সাথে যুদ্ধে লিপ্ত না হওয়ার জন্য উপদেশ দিয়েছিল, কিন্তু দ্বিতীয় মহিপাল সেই উপদেশ গ্রহণ করেননি। এই উপদেশ উপেক্ষা করে তিনি যুদ্ধে লিপ্ত হন, তিনি তাদের উপদেশ অগ্রাহ্য করে যুদ্ধে লিপ্ত হন। শেষ পর্যন্ত তিনি বিদ্রোহীদের হাতে পরাজিত ও নিহত হন। এছাড়া সন্ধ্যাকার নন্দী দ্বিতীয় মহিপালকে ন্যায়নীতিহীন শাসক বলে উল্লেখ করেছেন। তাহলে এখানে তোমরা দেখো দ্বিতীয় মহিপালের স্বেচ্ছাচারিতাও এই কৈবর্ত বিদ্রোহের অন্যতম কারণ। কৈবর্তের উপর অত্যাচার। দ্বিতীয় মহিপাল ছিলেন অত্যন্ত অত্যাচারী একজন শাসক, আর এই অত্যাচারের কারণেই বরেন্দ্রের কৈবর্তগণ তার শাসনে ছিল নির্যাতিত। দ্বিতীয় মহিপাল বরেন্দ্রের কৈবর্তগণ তাদের উপর খুবই টর্চারিং করত, নির্যাতন করত, আর এই নির্যাতনের কারণেই দ্বিতীয় মহিপাল এই মৎস্যজীবী সম্প্রদায় কৈবর্তের উপর নির্মম অত্যাচার করতে থাকে। আর এই জন্য কৈবর্তরা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। একজন একজন শাসনকর্তা কোন সম্প্রদায়ের উপর যখন, সামন্তদের উপর যখন অত্যাচার শুরু করে, তখন যখন তাদের আর কোনো উপায় থাকে না, তখন তারা শেষ পর্যন্ত বিদ্রোহ হতে বাধ্য হয়। ঠিক তেমনই দ্বিতীয় মহিপাল এই মৎস্যজীবী সম্প্রদায় কৈবর্তদের উপর যখন নির্মম ভাবে অত্যাচার শুরু করতে থাকে, তখন কৈবর্তরা বাধ্য হয়েই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। আর এটাও একটা অন্যতম কারণ যে মহিপালের কৈবর্তদের উপর অত্যাচার। সামন্ত শ্রেণীর মনোভাব। দ্বিতীয় মহিপালের দুর্বলতা, ভাতৃবিরোধ ইত্যাদির কারণে বরেন্দ্রের সামন্ত শ্রেণী এবং কৈবর্তকুল তার অধীনতা থেকে মুক্তির জন্য বিদ্রোহ করে। কৈবর্তন সম্প্রদায়ের নেতা দিব্য দ্বিতীয় মহিপালের অধীনে একজন উচ্চপদস্থ কর্মচারী হওয়া সত্ত্বেও বিদ্রোহীদের সঙ্গে যোগদান করে। অধিকন্তু রাজসভাসদরা দ্বিতীয় মহিপালের নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছিল। এদিকে কৈবর্তের নেতৃত্বে, দিব্যর নেতৃত্বে কৈবর্তরা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ হয়ে উঠলো। অপরদিকে দ্বিতীয় মহিপালের রাজ সভাসদরা তার মহিপালের নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছিল, আর এই অনৈক্যই বিদ্রোহকে উৎসাহিত করেছিল। বিদ্রোহীরা তখনই উৎসাহ পায় যখন দেখে যে অনৈক্য, অর্থাৎ তাদের ভিতরে কোনো মিল নাই, রাজ সভাসদ বর্গের মধ্যে কোনো মিল নাই, তখনই বিদ্রোহীরা, বিশেষ করে কৈবর্তরা, এই সুযোগে তারা সদ্ব্যবহার করে তারা বিদ্রোহী হয়ে উঠেছিল। অপরদিকে দ্বিতীয় মহিপালের বিচক্ষণতার অভাব, অর্থাৎ দ্বিতীয় মহিপাল পাল বংশের একজন শাসনকর্তা, তার যে পরিমাণ বিচক্ষণতা থাকা দরকার, রাজনৈতিক মেধা থাকা দরকার, সেই পরিমাণ রাজনৈতিক মেধা ছিল না, বা বিচক্ষণতার অভাবেও এই বিদ্রোহ উঠেছিল। তোমরা একটু দেখো এটা পয়েন্ট। সন্ধ্যাকার নন্দীর মতে দ্বিতীয় মহিপাল ছিলেন কঠোর হৃদয়ের মানুষ। দ্বিতীয় মহিপাল ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, তার নীতি ছিল সততায় পূর্ণ, তিনি বিচক্ষণ শাসক ছিলেন না, অর্থাৎ তার বিচক্ষণ একদম দুর্বল, তিনি ছিলেন হঠকারী। সভাসদদের কথায় ভাতৃদ্বয়কে কারারুদ্ধ করে তিনি অবিচক্ষণতা ও নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছিলেন, ফলে দ্বিতীয় মহিপাল নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। তাহলে কৈবর্ত বিদ্রোহের পিছনে দ্বিতীয় মহিপালের বিচক্ষণতার যে অভাব, এই অভাবটা অনেকাংশে দায়ী ছিল। দ্বিতীয় মহিপাল ছিলেন কঠোর হৃদয়ের মানুষ, তার নীতি ছিল সঠতায় পরিপূর্ণ, তিনি তার যে বিচক্ষণতার অভাব সেটা বোঝা যায়, দেখো সভাসদগণের কথায় ভাতৃদ্বয়ের কারারুদ্ধ করা, অর্থাৎ তার আপন ভাইকে যারা বিপদে তাকে সাহায্য করবে, সে আপন দুই ভাইকেই কারারুদ্ধ করে বসে আছে, এবং তার নির্বুদ্ধিতার এই সমস্ত পরিচয় দিয়েছিলেন তার শাসনামলে। ফলে দ্বিতীয় মহিপাল তার নিজের বিপদ নিজেই ডেকে আনেছিলেন। এটা তোমার ভালো করে দেখুন। সন্ধ্যাকার নন্দী বরেন্দ্র বিদ্রোহকে যে অর্থে
অনিকম ধর্ম বিপ্লব বলেছেন। বরেন্দ্র বিদ্রোহী নেতা দিব্যকের কার্যক্রম পরিচালনা করে খন্দকার নন্দী এই বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম বলেছেন। খন্দকার নন্দী বলেছেন যে দিব্যের অধিকার ছিল দস্যুদের মতো। তিনি ছিলেন কর্তব্য পালনে ছদ্মবেশধারী। খন্দকার নন্দী আরো মতামত ব্যক্ত করেন যে দিব্য অনিকম ধর্ম বিপ্লবম বা বেআইনি ও ধর্ম বহির্ভূত বিদ্রোহ ঘটিয়েছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল নিজ স্বার্থ হাসিল করা। ধারণা করা হয় যে দিব্য কোনো মহৎ উদ্দেশ্যে জনসাধারণকে দ্বিতীয় মহিপালের কুশাসন থেকে রক্ষা করতে এগিয়ে আসেননি। অর্থাৎ দিব্য কোন মহৎ উদ্দেশ্যে জনসাধারণকে দ্বিতীয় মহিপালের কুশাসন থেকে রক্ষা করতে এগিয়ে আসেননি, বরং তার আসল উদ্দেশ্য ছিল স্বীয় উচ্চাকাঙ্ক্ষা পরিপূর্ণ করা। তার আশা ছিল ক্ষমতায় যাওয়া, যার কারণে তিনি সমস্ত রকমের সন্ধি করে সমস্ত রকমের ফন্দি এঁটেছিল। কিন্তু বাইরে তিনি জনসাধারণের রক্ষার জন্য ছদ্ম নেতৃত্ব দেন। তাই খন্দকার নন্দী বরেন্দ্র বিদ্রোহকে অনিকম ধর্ম বিপ্লবম বিদ্রোহ বলে আখ্যায়িত করেছেন। কৈবর্ত বিদ্রোহীদের প্রকৃতি বিশ্লেষণ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে অনেক বিদ্রোহ সংঘটিত হয়েছে। এটা স্বাভাবিকভাবেই এক একজন শাসনকর্তা আসে, রাজবংশ আসে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্রোহ সংঘটিত হয়েছে। তো পৃথিবীর সূচনা থাকলে এর সূচনা থেকে আমরা দেখি অনেক বিদ্রোহ সংঘটিত হয়েছে। এমনই একটি বিদ্রোহ হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ ছিল সামন্ত রাজার বিরুদ্ধে দুর্বল রাজাদের প্রতিকূলে, যা ছিল পাল সাম্রাজ্যের বিভিন্ন এলাকার ভাঙনের একটি খেলা মাত্র। পাল সাম্রাজ্যের ভাঙনের জন্যই এই কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। রামচরিত্রের মতে সম্মিলিত চক্র বা মিলিতান্তক চক্র দ্বারা দিব্যক বিদ্রোহ সংঘটিত হয়। দিব্যক বিদ্রোহ বা কৈবর্ত বিদ্রোহ যাই বলে না কেন, সংঘটিত হয়েছিল। রামচরিতের মতে সম্মিলিত চক্র মিলে এই কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়। মূলত দিব্যর একটি মহৎ উদ্দেশ্য ছিল। তার মতে মহিপাল জনসাধারণের উপর অন্যায় অত্যাচারের তথা কুশাসন প্রয়োগ করেছে, আর এর প্রতিকার করতে দিব্য বিদ্রোহের জন্য এগিয়ে আসেন। তাহলে এখানে মহিপাল জনসাধারণের উপর খুবই অন্যায় অত্যাচার করেছিল এবং তার কুশাসনে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল। আর এই কুশাসন থেকে জনগণের প্রতিকার করতে দিব্য এই বিদ্রোহের জন্য এগিয়ে আসছিলেন। কৈবর্ত বিদ্রোহের জন্য দিব্য এসেছিলেন। তবে ডক্টর আর.সি. মজুমদার একটি ভিন্ন মত পোষণ করেন। আবার অনেকে মনে করেন যে কৈবর্ত বিদ্রোহ ছিল সামন্ত বিদ্রোহ। কারো কারো মতে এই বিদ্রোহ সামন্ত বিদ্রোহ ছিল না। অর্থাৎ এক একজন এক এক মত পোষণ করেছেন। রামপ্রসাদ, যদুনাথ সরকার, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ চিত্তরঞ্জনের ধারণা দ্বিতীয় মহিপালের কুশাসনের কবল থেকে জনসাধারণকে মুক্ত করতে দিব্যের আগমন ঘটে। অর্থাৎ বিভিন্ন পণ্ডিত তারা মত পোষণ করেছেন যে কুশাসন, দ্বিতীয় মহিপালের কুশাসনের কবল থেকে জনসাধারণকে মুক্ত করতেই মূলত দিব্যকের এই বিদ্রোহের অংশগ্রহণ করা, তিনি এগিয়ে এসেছিলেন। খন্দকার নন্দীর মন্তব্যে ও দ্বিতীয় মহিপালের কুশাসনের ইঙ্গিত পাওয়া যায়। খন্দকার নন্দী তার রামচরিত কাব্যগ্রন্থে যে সমস্ত বিষয় উল্লেখ করেছেন তার ভিতরে একটা বিষয় হলো দ্বিতীয় মহিপালের কুশাসনের ইঙ্গিত সেখানে ছিল। আর দ্বিতীয় মহিপালের কুশাসনের জনগণ যাতে রক্ষা পায়, জনগণ যাতে একটু সুখে শান্তি থাকতে পারে, যার কারণে এই কৈবর্ত সম্প্রদায় তারা বিদ্রোহ করেছিল। অর্থাৎ এই কৈবর্ত সম্প্রদায় অতিষ্ঠ হয়ে মহিপালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। দিব্যক ছিলেন বরেন্দ্রের অন্যতম সামন্ত ও দ্বিতীয় মহিপালের কর্মচারী। তিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিনা এটা সঠিকভাবে বলা যায় না। দিব্য যদি অবৈধ কোনো কাজকর্মই করবেন, তবে অপর সামন্তগণ এবং জনগণই বা কেন তাকে মেনে নিবে? পাল সিংহাসনে অন্য লোককে জনসাধারণ মেনে নিবেন এটাও চিন্তাও করা যায় না। দিব্য একজন জনপ্রিয় লোক ছিলেন, তিনি একটা ইতিবাচক বা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতেন।
তার বংশের তিনি পুরুষ বারন্দ্রীয় রাজ সিংহাসন অলঙ্কৃত করত। রাজা ভীম ছিল খুবই জনপ্রিয়। যদি কৈবর্ত রাজারা জোর করে পাল সিংহাসন দখল করত, তবে রামপাল সিংহাসন লাভে সামন্তদের নিকট হতে সাহায্য পেত। কিন্তু রামপাল বারবার সামন্ত সাহায্য লাভ করতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে জনগণের সমর্থন লাভ করেন। ইত্যাদি থেকে এটা প্রমাণিত হয় যে দিব্য কোনো উচ্চাকাঙ্ক্ষী সামন্ত বিদ্রোহী নয়। সুতরাং একথা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে দিব্য বিদ্রোহের পশ্চাতে জনসমর্থন থাকতে পারে। তবে কৈবর্ত বিদ্রোহে কোনো সামাজিক গুরুত্ব ছিল না। কৈবর্ত বিদ্রোহের বিরুদ্ধে ধর্মীয় কারণ কাজ করে থাকবে। কারণ অত্যাচারী বৌদ্ধ শাসক দ্বিতীয় মহিপাল কৈবর্তদের বিরুদ্ধে ধর্মীয় পক্ষপাত দুষ্ট কারণে আরো বেশি অত্যাচারী হয়ে উঠেছিল। যে কথা আমি আগেই আলোচনা করেছি। এই পালরা যারা যেহেতু ব্রাহ্মণ ছিল, তাদের এই কৈবর্তরা ছিল জেলে সম্প্রদায়, ধীবর সম্প্রদায়। তাদের সাথে তাদের সাংঘর্ষিক, তাদের পেশাটাকে পাল রাজারা মেনে নিতে পারেনি, যার কারণে এই ধর্মীয় পক্ষপাত দুষ্ট কারণে আরো বেশি অত্যাচারী হয়ে উঠেছিল এই পাল রাজারা। আচ্ছা, তোমরা একটু দেখো যে কৈবর্তদের বিজয়ের স্মরণীয় স্তম্ভ। কৈবর্ত অর্থাৎ জেলে সম্প্রদায়, নিঃস্ব সম্প্রদায়, তারা বিদ্রোহী হয়ে উঠেছিল দ্বিতীয় মহিপালের আমলে। আর দ্বিতীয় মহিপাল পাল সাম্রাজ্যের রাজা, রাজবংশ, তাকে পরাজিত করে কৈবর্তরা যে বিজয় অর্জন করেছিল, সেই বিজয় স্মরণীয় স্তম্ভ তারা এখানে প্রতিষ্ঠা করেছিল। সেই চিহ্ন আজ আমরা দেখতে পাই। সেই চিহ্ন আমি এখানে তোমাদের জন্য এনেছি, এই বিজয় স্তম্ভ। অর্থাৎ কৈবর্তরা পালদেরকে পরাজিত করে, বিদ্রোহের মাধ্যমে তাদেরকে পরাজিত করে জয় লাভ করেছিল, আর তারই স্মরণীয় স্তম্ভ এটা। সার্বিক আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায় যে দ্বিতীয় মহিপালের দুর্বলতা, তার স্বেচ্ছাচারিতা, তার দুঃশাসন ও ভাতৃদ্বন্দ্বের কারণে উত্তর বাংলায় বিদ্রোহ দেখা দেয়। এই বিদ্রোহে মহিপালের দুর্বলতার সুযোগ নিয়ে দিব্য ক্ষমতায় আসে। উত্তর বাংলায় দিব্য স্বাধীন নরপতি হিসেবে সিংহাসনে বসেন। যে সকল বই তোমরা পাওয়া যাবে, এই বইগুলো আসল বইগুলো, এর আগেও আমি আলোচনা করেছি। এক জিনিস তোমরা এই বইগুলো ফলো করবা, বিশেষ করে প্রাচীন বাংলার ইতিহাস ডক্টর আবুল নোমান বইয়ের বিস্তারিত আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে বলো।